ঠিক আছে? তাহলে এইটা তোমার হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং। আমি জাস্ট ওভারভিউ দিলাম যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর। তাহলে তোমার এখন দেখো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সি, সি প্লাস প্লাস, জাভা, যদি এই ধরনের একটা কোশ্চিন আসে। আমার কথা বুঝতে পারছো কিনা? এই ধরনের কোশ্চিন একটা মানে অ্যাসাইনমেন্ট তৈরি করবা, আমি এটা লিখে দিব আর কি, যে ডিস্টিংগুইশ বিটুইন সি, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে মানে ফিচার বের করবা আর কি, একটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি নেক্সট ক্লাসের আগে। তাহলে এখানে দেখো যে আমরা বলছিলাম যেটা, যে ক্যারেক্টারিস্টিক্স অফ জাভা, এখানে জাভা সিম্পল বললাম, দেন জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেখানে আমরা সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড বললাম যে 6টা বৈশিষ্ট্য আছে। জাভা ইজ অলসো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং এখানে তোমার হচ্ছে অলদো মেনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিগান স্ট্রিক্টলি অ্যাজ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এখানে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ এবং প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ দুই ধরনের পার্থক্য আছে। ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রাকচার্ড, মানে স্ট্রাক্ট ফলো করে, যেমন সি হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, আর এটা তোমার হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এবং জাভা ডিজাইন ফ্রম দ্য স্টার্ট টু বি অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা সবকিছু করে অবজেক্ট নিয়ে, মানে জাভার সবকিছু হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এবং এখানে তোমার হচ্ছে ট্র্যাডিশনাল যে প্রসিডিউরাল অ্যাপ্রোচ ছিল, জাভা এসে এটা টোটালি হচ্ছে করে দেয় আর কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ পপুলার প্রোগ্রামিং অ্যাপ্রোচ দ্যাট ইজ রিপ্লেসিং দ্য ট্র্যাডিশনাল প্রসিডিউরাল প্রোগ্রামিং টেকনিক্স। মানে দ্যাট মিনস সির যে প্রসিডিউর বা স্ট্রাকচার যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেটা পরবর্তীতে জাভা এসে এটাকে টোটাল হচ্ছে করে দেয়, মানে রিপ্লেস করে দেয়। আর ওয়ান অফ দ্য সেন্ট্রাল ইস্যু হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হাউ টু ইউজ রিইউজ কোড। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট বৈশিষ্ট্য, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তুমি কোনো কিছু রিইউজ করতে পারবা। ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি, তুমি একটা ফাংশন তৈরি করলা, সেই ফাংশন তুমি অন্য জায়গায় কাজে লাগাইতে পারবা। সেখানে তোমার চাইল্ড অথবা মানে তোমার এই কেউ হচ্ছে চাইল্ড হিসেবে কাজ করে, কেউ হচ্ছে প্যারেন্ট হিসেবে কাজ করে, এরকম কিছু প্রপার্টিজ আছে যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখবা আর কি। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি, মডুলারিটি, ক্ল্যারিটি, রিইউজেবিলিটি থ্রু ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। ঠিক আছে? এই তিনটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য। তিনটা মানে কি, 6টা যে বৈশিষ্ট্য বলছি, অবজেক্ট, ক্লাস, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। এটাই হচ্ছে তোমার জাভা, এই বৈশিষ্ট্যগুলোকে জাভাকে বলছে যে তোমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে কি, জাভার তোমার মানে অন্যান্য যে আগের যে দুটা ল্যাঙ্গুয়েজ, তার থেকে এটার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, মডুলারিটি বেশি আছে, ক্ল্যারিটি বেশি আছে, রিইউজ মানে কি, তুমি এটা আবার মানে একটা কোড একবার লিখে সেটাকে তুমি ভিন্ন ভিন্ন জায়গায় যখন প্রয়োজন হবে তখন আবার ব্যবহার করতে পারবা, ওটাকে জাস্ট কল করে। ঠিক আছে? এবং একই প্লাস অপারেটর তুমি এক জায়গায় দেখবা যে একরকম কাজ করতেছে, অন্য জায়গায় আরেক ভাবে কাজ করানো যাচ্ছে, যেটা পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে ভিন্ন রূপ, মানে একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপে হচ্ছে তোমার হচ্ছে উপস্থাপন আছে। এরপরে জাভাকে বলছে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড হচ্ছে কম্পিউটিং ইনভলভ সেভারাল কম্পিউটারস ওয়ার্কিং টুগেদার অন এ নেটওয়ার্ক। মানে জাভা নেটওয়ার্ক বেসড কাজ করে এবং ডিস্ট্রিবিউটেড আগে কাজ করাইতে পারো। এবং জাভা ইজ ডিজাইন টু মেক ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ইজি। ডিস্ট্রিবিউট মানে কি, তিনটা পিসি দিয়ে একসাথে তুমি কোনো প্রোগ্রামিং করাইতে, মানে কোনো কাজ করাইতে পারবা আর কি। এবং সেখানে নেটওয়ার্কিং এর মাধ্যমে তুমি কাজগুলো করাইতে পারবা। যেমন জাভা রাইটিং নেটওয়ার্ক প্রোগ্রাম ইজ লাইক সেন্ডিং এন্ড রিসিভিং ডাটা টু এন্ড ফ্রম এ ফাইল। তারপর ইন্টারপ্রেটেড। আচ্ছা, জাভার জন্য হচ্ছে ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। তোমরা মানে গতদিন আমি দেখাইছি, গতদিন তো পার্থক্য বলছি যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য কি মনে আছে? কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য কি? স্যার, কম্পাইলার পুরো প্রোগ্রামটা একসাথে কম্পাইল করে, আর ইন্টারপ্রেটার একটা স্টেটমেন্ট বা একটা লাইন লাইন বাই লাইন হচ্ছে ইন্টারপ্রেট করে। ঠিক আছে? লাইন বাই লাইন মানে কম্পাইল করে আর কি। দ্যাট মিন্স তোমার যদি একটা লাইনে যদি এরর থাকে, যেমন দি প্রোগ্রামস আর কম্পাইলড ইনটু দ্য জাভা ভার্চুয়াল মেশিন কোড কল্ড বাইট কোড, এবং ইন্টারপ্রেটার করে কিন্তু বাইট কোডে কনভার্ট করে। পরবর্তীতে বাইট কোড ইজ এ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। বাইট কোড কিন্তু মেশিন ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো জায়গায় তুমি রান করতে পারবা, ক্যান এনি মেশিন। তুমি যদি একবার ইন্টারপ্রেট করে নাও, তারপরে তুমি অ্যানি মেশিনে রান করতে পারো, কারণ এই কাজটা জাভার হচ্ছে জেভিএম নামে, জাভা ভার্চুয়াল মেশিন নামে একটা ধরো সফটওয়্যার আছে, সেই কাজটা করে দেয় আর কি। কথা বুঝছো? তোমরা যখন ওই যে আমি ইনস্টলে দেখাইছি জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, এটা ইনস্টল করার সাথে সাথে জেভিএম বা জাভা কম্পাইলার, জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে তোমার পিসিতে থাকবে, ইনস্টল হয়ে যাবে আর কি। জেডিকে ইনস্টল না করলে কিন্তু তুমি জাভা প্রোগ্রামিং করতে পারবে না নরমালি। জাভা ইজ ইন্টারপ্রেটেড, নট মানে ফুল কম্পাইলড হয়, কম্পাইলেশন হয়, কিন্তু সে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। দ্যাট মিন্স একটা লাইন সে মানে এক্সিকিউট করবে, মানে একটা লাইন ইন্টারপ্রেট করবে, দেন ফাইনালি হচ্ছে বাইট কোডটা তুমি হচ্ছে এক্সিকিউট করতে পারবা, তার আউটকামটা দেখতে পারবা। এবং জাভা দুইটা ফাইল তৈরি হয়, একটা হচ্ছে ডট জাভা,
যেটা তোমার হচ্ছে ক্লাস মানে তুমি যখন আমরা প্রোগ্রামিং দেখবো যে ওয়েলকাম ডট জাভা নামে যদি তুমি একটা জাভা ফাইল সেভ করো, তাহলে তার মানে কি তোমাকে ক্লাস নামে সেভ করতে হবে, যেটা একটু পরে দেখতেছি। এবং সেটাকে যদি তুমি কম্পাইল করো, দ্যাট মিনস আমরা উপরে কম্পাইল করব, কিন্তু ও আসলে ভিতরে ইন্টারপ্রেট করে নিয়ে তারপরে হচ্ছে এক্সিকিউট করে। এবং এক্সিকিউট করার পরে সে কি তৈরি করে, আমাদেরকে ধরো ওয়েলকাম ডট মানে আরেকটা ফাইল তৈরি করে, যেটা ডট ক্লাস নামে আরেকটা ফাইল তৈরি করবে। একটা হচ্ছে ডট জাভা আর একটা হচ্ছে ডট ক্লাস নামে তৈরি করবে, যেটাকে আমরা বাইট কোড হিসেবে বলতেছি আর কি। এবং জাভা ইজ রোবস্ট। আর একটা বলতে হচ্ছে রোবস্ট কথাটা অর্থ কি, যদি ইংলিশ শব্দটা অর্থ বুঝো, রোবাস্ট, যে জাভা কম্পাইলার্স ক্যান ডিটেক্ট মেনি প্রবলেমস দ্যাট উড ফার্স্ট শো আপ এক্সিকিউশন টাইম ইন আদার ল্যাঙ্গুয়েজ। মানে জাভা কম্পাইলার যখন তুমি কাজ করবা তখনই তোমাকে অনেকগুলো প্রবলেম দেখাই দিবে যদি সেখানে ইরর থাকে। এবং জাভা ইজ এলিমিনেটেড সার্টেন টাইপস অফ ইরর প্রোন প্রোগ্রামিং কনস্ট্রাক্টস ফাউন্ড ইন আদার ল্যাঙ্গুয়েজ। জাভা রান টাইম এক্সেপশন একটা প্রবলেম হ্যান্ডলিং ফিচার আছে। দ্যাট মিনস জাভা has a runtime exception handling feature to provide programming support for robustness. That means এটা ফ্লেক্সিবিলিটি বেশি। তুমি ধরো একটা জিনিস ধরো মানে কোন একটা জিনিসের ইরর থেকে যাচ্ছে, মানে তোমার লজিক্যাল হয়তো কোনো কিছু ইস্যু আছে, বাট মানে রান টাইম একটা এক্সেপশন হ্যান্ডলিং দিয়ে তুমি ওখান থেকে বের না হয়ে তুমি তোমার কাজগুলো করতে পারবা। এবং এক্সেপশন হ্যান্ডলিং একটা প্রপার্টিজ, মানে এখানে প্রোগ্রামিং এ তোমার মানে মানুষটা দেখাবে আর কি। তারপরে সিকিউরিটি তো বেশি আছে নরমালি, যেমন জাভা ইমপ্লিমেন্ট সেভারাল সিকিউরিটি মেকানিজম টু প্রোটেক্ট ইউর সিস্টেম এগেইনস্ট হার্ম কজড বাই দিস স্টিরিও প্রোগ্রামস। তারপরে রাইট ওয়ান্স রান এভরিওয়্যার, যেটা হচ্ছে নিউট্রাল একটা আর্কিটেকচার, হচ্ছে নিউট্রাল, যে একবার যদি প্রোগ্রামিং কোড লেখা হয় সেটাকে যদি জাভা ভার্চুয়াল মেশিন দিয়ে এটাকে রান করো, তারপরে তুমি ইউ ক্যান রাইট ওয়ান প্রোগ্রাম দ্যাট উইল রান অন এনি প্ল্যাটফর্ম। বাইট কোডে কনভার্ট হওয়ার পরে তুমি যে দ্যাট মিনস এনি প্ল্যাটফর্ম বলতে তুমি ধরো উইন্ডোজ প্ল্যাটফর্মে তুমি কাজ করছো, সেটা তুমি লিনাক্স প্ল্যাটফর্মে রান করতে পারবা। তুমি যদি ম্যাক মানে উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করো, সেটাকে তুমি হচ্ছে ম্যাক ওএস এ তুমি হচ্ছে রান করতে পারবা। প্ল্যাটফর্ম বলতে আসলে অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্ম বোঝাইছে। তারপরে পোর্টেবল, ঠিক আছে, পোর্টেবল যে নিউট্রালের সাথে রিলেটেড, দ্যাট মিনস হচ্ছে দে ক্যান রান ম্যানি ফ্রম উইদাউট বিং রিকম্পাইলড। মানে জাভার ওই যদি বাইট কোডে কনভার্ট করে তখন আর একবার কম্পাইল করার প্রয়োজন নয়। তারপরে তোমার হচ্ছে সিতে কিন্তু কিছু চেঞ্জ করলে বারবার কম্পাইল করার প্রয়োজন হয়, এবং সির ওইটা নিলে আবার অন্য পিসিতে নিলে তোমার হচ্ছে রান করবে না, কম্পাইল করার প্রয়োজন হবে। এটা কিছু ইস্যু আছে, যে কারণে সি প্লাস প্লাস কেও হচ্ছে তোমার মেশিন ডিপেন্ডেন্ট বলছে কিছুটা, ফুললি মেশিন ইন্ডিপেন্ডেন্ট না। তারপরে তোমার জাভা পারফরমেন্স, বিকজ জাভা ইজ আর্কিটেকচার নিউট্রাল, জাভা প্রোগ্রামস আর পোর্টেবল, দে ক্যান বি রান অন প্ল্যাটফর্ম উইদাউট বিং রিকম্পাইলড। একই কথা কয়েকটা কানেক্টেড আছে, আর্কিটেকচার নিউট্রাল, পোর্টেবল এবং পারফরমেন্স। আরেকটা আছে জাভা মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং নিয়ে কাজ করে। মাল্টি থ্রেড মানে কি, ভিন্ন ভিন্ন ধরো একটা প্রোগ্রামকে ভিন্ন টাস্কে ভাগ করে দেয়। যে মাল্টি থ্রেড প্রোগ্রামিং ইজ স্মুথলি ইন্টিগ্রেটেড ইন জাভা, whereas other language have to call procedure specific to the operating system to enable মাল্টি থ্রেডিং। বাট জাভা নিজেই হচ্ছে মাল্টি থ্রেড সাপোর্ট করে, এবং মাল্টি থ্রেডিং একটা চ্যাপ্টার স্যার পড়াবে আর কি। আরেকটা আছে জাভা হচ্ছে তোমার ডাইনামিক adaptive evolving environment, new code can be loaded on the fly without recompilation. There is no need for developer to create for user to install major new software version. New feature can be incorporated transparently as needed. That means dynamically তুমি একটা ভার্সনে তোমার প্রোগ্রামটা রান করা আছে, ধরো জাভার এখন যেমন জেডিকে এর ভার্সন 1.8 চলতেছে, হয়তো আগের ভার্সনে তোমার প্রোগ্রামটা করা ছিল, তোমার এখানে নতুন করে কোনো কিছু তোমার হচ্ছে অ্যাড করতে হবে না, আগের প্রোগ্রামে এখানে চলবে আর কি। এরকম বেশ কিছু ফিচারের কারণে জাভাকে এত তোমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এত পপুলার এবং মানে বেশি ব্যবহার হচ্ছে। এইগুলো হচ্ছে মূলত জাভার প্রপার্টিজ। এবং জাভার যদি তুমি জেডিকে এর কথা দেখো, জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, যেটাকে যদি আমরা আর একটু ডিটেইলস দেখি যে জেডিকে বলতে আসলে কি বোঝাচ্ছে। জেডিকে হচ্ছে তোমার যে এর সাথে আরো কিছু টার্ম রিলেটেড, একটা হচ্ছে জেডিকে হচ্ছে তোমার সফটওয়্যার ফর ডেভেলপিং এন্ড রানিং জাভা প্রোগ্রাম। জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, that is which is the software, which is the one kind of software for developing and running Java programs. আর এপিআই আর একটা শব্দ আছে, এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা দিয়ে হচ্ছে তোমার যে জাভা সিনট্যাক্স ইজ ডিফাইন্ড ইন দ্য জাভা অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন এন্ড দ্য জাভা লাইব্রেরি ইজ ডিফাইন্ড ইন দ্য জাভা এপিআই। আর আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যে জাভা প্রোগ্রামিং যেখানে করা হয় সেটাকে বলতেছে একটা আইডি। যেমন তোমরা
আর তোমরা সি কোন আইডি তে করছো? সি প্রোগ্রাম কোন আইডি তে করছো বলো তো, কেউ বলতে পারবা? কোড ব্লকস। কোড ব্লক। কোড ব্লক ওয়ান কাইন্ড অফ আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সিমিলারলি জাভার জন্য আমরা সাধারণত বেশি ব্যবহার করি হচ্ছে নেটবিন অথবা ইক্লিপস অথবা ওয়ার্ডপ্যাডেও অনেকে কাজ, মানে জাস্ট নোটপ্যাড দিয়ে তুমি প্রোগ্রাম লিখেও জাভা রান করতে পারো যদি তোমার পিসিতে জেভিএম থাকে বা জেডিকে থাকে আর কি। আচ্ছা, এখন আসো এগুলো জাভার বিভিন্ন ভার্সন। আমি জেডিকে 1.8 দিয়ে কাজ করতেছি আর কি, ঠিক আছে? মানে এখনকার লেটেস্ট ভার্সন যেটা চলতেছে জেডিকে 1.8 ভার্সনে আছে, কাজ করতেছে। জেডিকে এর আবার এডিশন আছে। আমি যে তোমাদেরকে বিভিন্ন ধরনের ডিভাইসের কথা বললাম, জাভা যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হচ্ছে এর এক এক এডিশন হচ্ছে এক একটার জন্য কাজ করে। যেমন J2SE যেটা জাভা স্ট্যান্ডার্ড এডিশন বলে এটাকে, ক্লায়েন্ট সাইড স্ট্যান্ডার্লোন অ্যাপ্লিকেশন অথবা অ্যাপলেটের জন্য এইটা ব্যবহার করা হয়, জেডিকে এর ভার্সন ব্যবহার করা হয়। আর জাভা এন্টারপ্রাইজ এডিশন যেটা, সেটা তোমার হচ্ছে জাভা সাবলেট অথবা জাভা সার্ভার পেজেস অথবা জাভা সার্ভার ফেসেস, JSF, এগুলোর এই ধরনের প্রোগ্রামিং ডেভেলপ করার জন্য, এগুলো সফটওয়্যার ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। আর জাভা মাইক্রো এডিশন সাধারণত J2ME যেটা বলে মোবাইল ডিভাইস সাচ অ্যাজ সেল ফোনের জন্য এটা ব্যবহার করা হয়। আর আমরা এই প্রোগ্রামিং এ সবই হচ্ছে J2SE দেখবো আর কি। দ্যাট মিন্স নরমাল প্রোগ্রামিং এর জন্য দেখবো। দিস বুক ইউজেস J2SE টু ইন্ট্রোডিউস জাভা প্রোগ্রামিং। যে J2SE জানে বাকি কিছু ফিচার মানে অ্যাড করলেই হচ্ছে সে J2E অথবা J2ME যে কোনো দিকে প্রোগ্রামিং করতে পারবে যদি কারোর ইচ্ছা থাকে। এ পর্যন্ত তোমাদের PhD গ্রাজুয়েট যারা বেরোইছে তার ভিতরে কয়েকজন মানে 1-2 জন মনে হয় জাভাতে কাজ করে। কথা বুঝছো? কারণ বাংলাদেশে তো জব প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের ভিতরে খুবই কম। জাভার কাজ করে মূলত বাইরের দেশে আর কি, জাভা প্রোগ্রামিং এ যারা কাজ করে আর কি। স্যামসাং আমাদের দেশে চালু হয়েছিল তখন বেশ কিছু লোকজন হচ্ছে জাভাতে কাজ করতো, বাট স্যামসাং ওদের অফিস বন্ধ করে দিচ্ছে সম্ভবত, বা এখন নিচ্ছে কিনা আমি আমার জানা নাই আর কি, মাঝে হয়ে গেছিল, স্টপ হয়ে গেছিল। এবং তোমরা হচ্ছে বিডি জবসে দেখো যে জাভার মানে সার্কুলার কম্পারেটিভলি বাংলাদেশে কম, বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখো বা ইউএসএ অথবা কানাডার জব মার্কেট যদি দেখো তা সেখানে দেখবা যে জাভার তুমি জব মার্কেট আছে। আর পপুলার জাভা আইডির কথা বলছিলাম যেটা নেটবিন এবং ইক্লিপস, আমি তো মানে একটা তোমাদের ভিডিও দিছি, তোমরা কি ডাউনলোড করছিলা বা ইক্লিপস কি ডাউনলোড করছো? জি স্যার। মানে আমি তো ওই যে ইনস্টল কিভাবে করবা রান করবা সেটা দেখাইছিলাম। মানে যারা পারার মানে বোঝার কথা তারা তো বোঝার, মানে বুঝতে কারোর প্রবলেম আছে ওই ভিডিও দেখে? ইনস্টল করনি এমন কেউ আছো? স্যার আমার একটা কথা শুনতে পাচ্ছ? সমস্যা হয়েছিল স্যার, ওই যে সময় লগ ইন করছি স্যার, লগ ইন করার পর বলতেছে সার্ভার ডাউন, ওই যে লগ ইন ক্রেডেনশিয়াল নিয়েও লোড হইতেছিল না। তো পরে ইউটিউবের আরেকটা ভিডিও দেখে ওইখানে একটা লিংক প্রোভাইড করা ছিল, ওইখান থেকে স্যার লগ ইন না করে এই মানে ডাউনলোড করতে মানে পারছি। যে লগ ইন করা লাগবে না, লগ ইনে ক্লিক দিলেই বেসিক্যালি হচ্ছে ও ডাউনলোড হওয়া শুরু করে। তোমার কি মানে ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা ছিল পিসিতে? জি স্যার। তাহলে তো অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে। আর যদি কেউ ডাউনলোড করতে না পারো আমি লিংক দিতে পারি তোমাদের, আমার ডাউনলোড করা আছে, আমি গুগল ড্রাইভ থেকে শেয়ার করতে পারি। তার লিংকটা দিয়ে দিতে। স্যার লিংকটা দিয়ে দিন স্যার একটু। আচ্ছা, সেটা হচ্ছে আমি তাহলে ওই যে আজকের ক্লাসের ভিতরে লিংকে দিয়ে দিব, মানে ইসেট আপলোড করে দিব, গুগল ড্রাইভে আপলোড করে দিব, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, তাহলে সমস্যা নাই। ইক্লিপস এবং হচ্ছে তোমার ইটা আর কি জেডিকেটা, প্রথমে আগে জেডিকে ইনস্টল করবা, তারপরে ইক্লিপস ইনস্টল করবা। স্যার হ্যাঁ বলো। তাহলে ওই যে স্যার আমার ওইটা ইনভিটেশনটা একটু পাঠিয়ে দিবেন স্যার, আমি এগুলো কিন্তু ঢুকতে পারতেছি না স্যার। সেটা তো আমি ক্লাস শেষে দিব, সমস্যা নাই। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আসো একটা সিম্পল প্রোগ্রাম আমরা যদি দেখি, যে তোমরা তো অলরেডি সির সাথে ব্যাপক পরিচিত, মানে অনেকদিন ধরে করছো, প্রায় 1 বছর ধরে সির সাথে রিলেটেড, মানে 1 বছরের কাছাকাছি। এটা দেখো একটা জাভা প্রোগ্রাম। এখানে দেখো যে কিছু স্টেটমেন্ট লেখা আছে, সিম্পল জাভা প্রোগ্রাম, যেখানে তোমার দিস প্রোগ্রাম পয়েন্টস ওয়েলকাম টু জাভা, এটা দেখো কমেন্টস। আর এখানে পাবলিক ক্লাস ওয়েলকাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড ম্যান স্ট্রিং থার্ড ব্র্যাকেট এবং হচ্ছে তোমার আর্গুমেন্ট, এবং আরেকটা স্টেটমেন্ট আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং ওয়েলকাম টু জাভা। মূলত এই প্রোগ্রামটা টার্গেট হচ্ছে ওয়েলকাম টু জাভাটা আমার স্ক্রিনে দেখা, আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, সেটা যদি আমি একটু দেখাই, যারা মানে একেবারে কম জানো আর কি, কেউ কেউ তো অলরেডি করতে পারো।
আচ্ছা ইনস্টল হতে থাকা মানে আচ্ছা এখানে দেখো যে যে স্টেটমেন্ট গুলো আছে এই যে স্টেটমেন্টগুলো এখানে একটা সিম্পল জাভা প্রোগ্রাম আছে আর এটা যদি তোমরা যদি নরমালি নোটপ্যাডে রান করতে চাও নোটপ্যাডে লিখে ওটা রান করতে পারবা যারা কম্পাইলার বা এগুলো ইনস্টল করতে যদি প্রবলেম হয় তাহলে নোটপ্যাডে জাস্ট এই প্রোগ্রামটা লিখে ডট জাভা দিয়ে সেভ করবা এবং সেভ করার পরে নোটপ্যাড ওয়েলকাম ডট জাভা ঠিক আছে টু ইউজ নোটপ্যাড টাইপ নোটপ্যাড ওয়েলকাম ডট জাভা ফ্রম দ্য ডস প্রম্পট তাহলে নোটপ্যাড ওপেন হবে যদি ডস প্রম্পটে বা নেট এখান থেকে স্টার্ট মেনু থেকে নোটপ্যাড ওপেন করতে পারবা ফাইলটা সেভ করবা ওয়েলকাম ডট জাভা আর এটা কেন সেভ করবা এটা একটু পরে বলতেছি মানে সি তে যেভাবে সেভ করছিলা এখানে কিছু ইস্যু আছে আর কি ওয়ার্ডপ্যাডেও এখানে কাজ করতে পারো আর আর জাভা যখন তোমরা নোটপ্যাডে বা যে কোনো রান করে দেখাইতে যাচ্ছি কিন্তু ইনস্টল কি হলো আচ্ছা ইনস্টল হয়েছে প্রোগ্রাম আচ্ছা প্রোগ্রামটা লেখা আছে জাস্ট আমি একটু রান করে দেখাই এখানে দেখো যে এখানে প্যাকেজ নেমটা এটা একটা অপশনাল বেসিক্যালি এই যখন এডিটর দিয়ে কাজ করবা তখন এটা তোমাকে দিতে হবে যে কোনো একটা প্যাকেজ নেম এখানে যেমন ডেমো আমার এই প্রোগ্রামটার জন্য হচ্ছে প্যাকেজ নেম মানে এখানে যখন আমি প্রজেক্ট ক্রিয়েট করছি তখন আমার প্রজেক্টের নাম দিছিলাম হচ্ছে ডেমো এবং সেটাই সোর্স হিসেবে থাকবে না হলে কিন্তু প্রোগ্রামটা রান করতে পারবে না মানে আইডিতে নরমালি নোটপ্যাডে করলে তখন সমস্যা নাই তো এখন এখানে যে প্রোগ্রামটা আছে পাবলিক ক্লাস ওয়েলকাম যখন তুমি এখানকার ক্লাস নেম দিবা
সেই ক্লাস নেমের ফার্স্ট অক্ষর বড় হাতের হবে। তোমরা যখন সি তে প্রোগ্রাম করছো তখন বিভিন্ন রুলস ছিল, যেমন হচ্ছে ভেরিয়েবল নেম কখনোই হচ্ছে কিওয়ার্ড হতে পারবে না, এরকম বেশ কিছু রুলস করছো না, মনে আছে? হ্যালো, জি মানে স্যার। এরকম কিছু রুলস ছিল। তো সিমিলারলি এখানেও বেশ কিছু এরকম সিনট্যাক্স আছে। তো এই প্রোগ্রামটা আমি যখন লিখতেছি, তো এটা এটা হচ্ছে তোমার হচ্ছে মানে সোর্স কোড। সেই সোর্স কোডটা লেখার পরে যদি কোনো মানে আমি এখানে রান করতে পারি, ওয়েলকাম ডট জাভা নামের একটা ধরো জাভা ফাইল যেটা তৈরি হয়েছে, তারপরে এখানে করসপন্ডিং আমার হচ্ছে দেখো এখানে কি করলো, ওয়েলকাম ডট জাভা অ্যাপ্লিকেশন সি প্রোগ্রাম ফাইল জাভা জেআরই, ওর ভিতরে বিনে জাভা জাভা w.exe, ঠিক আছে? এখন এই যে টার্মিনেটেড যে ফাইলটা আছে, জাস্ট আমাকে দেখালো কি আমার এটা আমার কনসোল, টার্মিনালকে সাধারণত কনসোল বলে আর কি, মানে এই যে যদি তুমি হচ্ছে করো আর কি, আগেকার ডস ডস কমান্ডে যদি বলে, এখানে কনসোল উইন্ডো বলে। এই কনসোল উইন্ডোতে আমি এই প্রোগ্রামটার আউটকাম দেখতে পাচ্ছি। প্রোগ্রামটার কাজ ছিল কি, যে একটা মেইন ফাংশন ছিল এবং সেখানে শুধুমাত্র একটা ওয়েলকাম টু জাভা যেটা স্ট্রিং ছিল, সেই স্ট্রিংটাকে আমার আউটপুট স্ক্রিনে দেখাবে, আউটপুট স্ক্রিনে দেখাবে। তো ওভারঅল যখন এটা দেখালো তখন আসলে কি মানে প্রবলেমটা মানে কি, এর ব্যাক এন্ডে কি কি কাজ করলো। তো এখানে দেখো যে প্রথম কাজ হচ্ছে ক্রিয়েটিং, কম্পাইলিং এন্ড রানিং প্রোগ্রাম। এটা একটা তোমার হচ্ছে ফ্লো চার্ট, যে ক্রিয়েট অথবা মডিফাই সোর্স কোড, যেটা আমরা সোর্স কোডটাকে লিখলাম, পাবলিক ক্লাস ওয়েলকাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ওয়েলকাম টু জাভা, ঠিক আছে? লেখার পরে এই প্রোগ্রামটা সেভ অন দ্য ডিস্ক, সেই সেভ করলাম কি ক্লাস নামে, ওয়েলকাম ডট জাভা নামে সেভ করতে হবে, ঠিক আছে? করার পরে সোর্স কোডটা করার পরে এখন আমি ইক্লিপসে এই প্রোগ্রামটা লেখার পরে সোর্স সেভ করলাম, যেটাকে আমরা সোর্স কোড বললাম। সোর্স কোড করার পরে আমি যখন কম্পাইল বাটনে রান বাটনে ক্লিক দিলাম, তখন কি করলো জাভা কম্পাইলার এখানে এসে যে কম্পাইল সোর্স কোড, জাভা কম্পাইলার ওয়েলকাম ডট জাভা কম্পাইলার এটাকে কম্পাইল করে দেখলো যে এখানে কোনো কম্পাইলার এরর আছে কিনা। যদি কোনো কম্পাইলার বা সিনট্যাক্স এরর থাকে তখন সে কি করবে, আবার সোর্স কোডে যায় মডিফাই করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো কম্পাইলার এরর বা এখানে যদি না থাকে, তখন সে কি করবে, স্টোরড অন দ্য ডিস্ক, যেটাকে বাইট কোডে কনভার্ট করবে। যে বাইট কোড হচ্ছে জেনারেটেড বাই দ্য কম্পাইলার ফর জেভিএম টু রিড অ্যান্ড ইন্টারপ্রেট, ঠিক আছে? বাইট কোডটা হচ্ছে জেনারেটেড বাই দ্য কম্পাইলার। কম্পাইলার হচ্ছে আগে তোমাকে সি তে হচ্ছে ডাইরেক্টলি কম্পাইলারই কাজ করে, কিন্তু জাভাতে কম্পাইলার এবং তোমার ইন্টারপ্রেটার দুটো একসাথে কাজ করে, মানে দুটাই কাজ করে। যেমন জাভা কম্পাইলার প্রথমে সোর্স কোডকে কি করবে, এই যে বাইট কোডে কনভার্ট করবে, যে কাজটা করবে হচ্ছে তোমার হচ্ছে জাভা যে জাভা সি বা জাভা কম্পাইলার করার পরে বাইট কোডে কনভার্ট করবে, কনভার্ট করার পরে এখানে যে জেভিএম মেশিন আছে তোমার পিসিতে, সে কি করবে, তখন বাইট কোডে আসলো, বাইট কোডটা স্টোর হবে এবং রান বাইট কোড জাভা ওয়েলকাম, এবং ওয়েলকাম এই যে ফাইলটা তৈরি হয় সেটা আবার হচ্ছে রান করবে। রান করার পরে আমি আমার স্ক্রিনে ওয়েলকাম টু জাভা দেখতে পারবো, ঠিক আছে? যদি কোনো রান টাইম এরর থাকে, রান টাইম এরর মানে হচ্ছে যদি কোনো ইনকারেক্ট রান টাইম এরর অথবা ইনকারেক্ট রেজাল্ট থাকে, তখন আবার আমাকে সোর্স কোড কনভার্ট করতে হবে এবং এই কাজগুলো রিপিটেডলি করতে হবে। যদিও আমরা শুধুমাত্র কম্পাইল করলেই আমি আউটকামটা দেখতে পারতেছি, বাট ব্যাক এন্ডে এটা তোমার বাইট কোডটাকে পরে জেভিএম আমাদের আউটপুটটা দেখায়। তো এই জেভিএম যে ফাইলটা তৈরি করে বা যে জাভা কম্পাইলার যে ফাইলটা তৈরি করে, এটা আমি যে কোনো পিসিতে যাই রান করলেই আমার আউটকামটা দেখতে পারবো। কথা বুঝতে পারছো? তো এটাই একটা ফ্লো চার্ট, যে আমি যখন জাভাতে যে আমি ইক্লিপসে যে কাজটা করলাম, এর ব্যাক এন্ডে আসলে আউটকামটা পাওয়ার আগে এই কাজটাই তৈরি হলো। এবং এটা দেখো সেভ অ্যাজ ফাইলে যদি তুমি যাও, আচ্ছা এটা কোথায় আছে লোকেশনটা, সি প্রোগ্রাম ফাইলস, এটা দেখি একটু। আচ্ছা সি ইউজার সবুজ ওয়ার্ক স্পেস,
দেখো এখানে ডট প্রজেক্ট ক্লাস পথ এবং বিনের ভিতরে ডেমো যেটা আছে এখানে ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে? আর সোর্সের ভিতরে ডট জাভা ফাইল তৈরি হয়েছে। কথা বুঝতে পারছো কিনা? এটা আমাদের সোর্স কোড, এটা আমি তো মানে নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারবা। এটা আমাদের সোর্স কোড দেখো। আর এখানে যেটা তৈরি হয়েছে, স্যার হ্যাঁ বলো, বিনে যেটা তৈরি হয়েছে, স্যার আমাদের কি মানে জাভা প্রজেক্টের মধ্যে আমরা কি একটা ক্লাসই মানে কল করতে পারবো নাকি স্যার জাভা প্রজেক্টের মধ্যে আমরা অনেকগুলো ক্লাস কল করতে অনেকগুলো পারবো? ক্লাস কল করতে পারবা। মানে একটা জাভা প্রজেক্টের ভিতরে অনেকগুলো তুমি ক্লাস কল করতে পারবা, সেটা সমস্যা নাই। কিন্তু সেম নামে পারবা না। মানে সেম, মনে করো যে তুমি এখানে একটা ক্লাস দিলা তোমার হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে? আর একটা ক্লাস হবে ওয়েলকাম 1 বা সামথিং, মানে তোমার প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করবে যে তোমার ক্লাসগুলো কি কি নামে হবে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে একটা প্রজেক্টের আন্ডারে একবার প্রজেক্ট ক্রিয়েট করলে আর কিছু করার দরকার নাই। ওই প্রজেক্টের আন্ডারে তুমি ভিন্ন ভিন্ন, এখানে চ্যাপ্টার 1 বা এখানে যেমন দুইটা প্রজেক্ট, ঠিক আছে? এখানে তুমি আরেকটা ফাইল তুমি করতে পারো। এখানে সোর্স মানে এই প্রজেক্টের ভিতরে যেমন এখানে আমার দুইটা ক্লাস আছে বা দুইটা ফাইল আছে, এখানে তুমি ভিন্ন ভিন্ন যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবা, বাট একটা প্রজেক্টের আন্ডারে থাকতে হবে। কথা বুঝতে পারছো কিনা? যেমন ডেমো একটা প্রজেক্ট, আবার চ্যাপ্টার একটা প্রজেক্ট, এবং তার নিজস্ব মানে ইগুলো ফোল্ডার গুলো সে নিজেই ক্রিয়েট করে নেবে। যখন তুমি প্রজেক্ট ক্রিয়েট করবা তখন তার আন্ডারে। এখন তুমি এখানে যতগুলো ইচ্ছা এই সোর্স ফাইলে এসআরসি যেটা, সরি এটা দেখি, এই সোর্স ফাইলে এখানে তুমি নিউ থেকে যে যতগুলো ইচ্ছা ততগুলো তুমি ক্লাস ফাইল তৈরি করতে পারবা। জি স্যার। ঠিক আছে? মানে এর আন্ডারে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো তৈরি করতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? মানে এই যে এই ক্লাসের আন্ডারে, মানে প্রজেক্টের আন্ডারে যতগুলো ইচ্ছা ততগুলো ক্লাস তৈরি করতে পারবে, তাতে প্রবলেম নাই। এদের ভিতরে আবার লিংক করতে পারো, মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসকে কল করতে পারবা, সেটারও কিছু ইস্যু আছে আর কি। যদি প্যাকেজটা তোমার হচ্ছে ইনক্লুড করা থাকে তাহলে তুমি ওটাকে কল করতে পারবা। তো এইখানে দেখো যেটা বলছিলাম যে একটা প্রজেক্ট আমি যখন মানে সোর্স কোড আমি তৈরি করলাম, সেটার পরে জাভার যে ওভারঅল ফ্লো চার্টটা যে ক্রিয়েট করলা, কম্পাইল করলা এবং রানিং প্রোগ্রাম, এটাই হচ্ছে একটা টপিক। যে তুমি মানে এরকম একটা প্রোগ্রামিং প্রবলেম আসতে পারে বা এক্সামে, যে হাউ ক্যান ইউ ক্রিয়েট এ জাভা প্রোগ্রাম, কম্পাইল এবং রানিং প্রোগ্রাম, এক্সপ্লেন উইথ এ ফ্লো চার্ট। কথা বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষার টাইপের কোশ্চেন আর কি। এবং এখানে দেখো যে কম্পাইলিং জাভা সোর্স কোড যেটা বলতেছে, ইউ ক্যান পোর্ট এ সোর্স প্রোগ্রাম টু এনি মেশিন উইথ অ্যাপ্রোপ্রিয়েট কম্পাইলার্স। দি সোর্স প্রোগ্রাম মাস্ট recompiled however because the object program can only one specific machine. এবং এখানে দেখো welcome.java সোর্স ফাইল কম্পাইলড বাই জাভা কম্পাইলার জেনারেটস, এখানে তোমার welcome.class তৈরি করবে। জাভা কম্পাইল করার পরে কিন্তু ক্লাস ফাইলটা তৈরি করবে, যে ক্লাস ফাইলটাকে আমরা বলতেছি জাভা বাইট কোড বা এক্সিকিউটেবল ফাইল। এইটা তুমি যে কোনো জেভিএম এ নিলেই, তোমার যে কোনো মেশিনে নিলে, যে কোনো কম্পিউটারে নিলে চলবে। কথা বুঝতে পারছো কিনা? কিন্তু জাভা কম্পাইল করার আগের যে পার্ট সেটুক কিন্তু চলবে না। আমার কথা বুঝছো কিনা আমি জানি না। জি স্যার, বুঝতে পারছি। মানে এই যে জাভা ওয়েলকাম ডট আমরা তো সেভ করলাম কি নামে দেখো তো, আমাদের প্রোগ্রামটা সেভ করছিলাম কি নামে মনে আছে? সোর্স ফাইল, এটা আমাদের সোর্স ফাইল, আমরা সেভ করলাম ধরো ওয়েলকাম ডট জাভা নামে। এটা কিন্তু আমাদের সোর্স কোড, ঠিক আছে? যখন আমি কম্পাইল করলাম সেটাকে বাইট কোডে কনভার্ট করে দেখো এখানে তো আমার কি তৈরি করলো, ওয়েলকাম ডট ক্লাস নামে তৈরি করলো। এবং এটা তুমি যদি ওপেন করতে যাও দেখো কি ওপেন হয়, নোটপ্যাড দিয়ে যদি ওপেন হয় তাহলে কি ফাইলের কি লেখা থাকে বুঝতে পারবো। কিছু পার্ট বোঝা যাচ্ছে, কিন্তু আসলে বেসিক্যালি এটা অবজেক্ট কোড, এটা মানে সরি বাইট কোড, এটা মানে মেশিন বুঝতে পারবে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। দেখো তো এই জি ফাইল স্যার। কিন্তু অন্য টাইপের, আমি যখন নোটপ্যাডে ওপেন করতেছি তুমি কিন্তু বেসিক্যালি বুঝতে পারতেছো না, এখানে সিম্বল টিম্বল দিয়ে অন্য কিছু দিয়ে প্রেজেন্ট করছে, কারণ এটা বাইট কোড। এই বাইট কোডটা যে কোনো জায়গায় রান হবে। সিতে কিন্তু এই ধরনের ইস্যু ছিল না। সিতে তুমি রান করলে ডট সি রান করলে একবারে ডট ইএক্সজি টাইপের একটা ফাইল তৈরি হতো, এবং ওটা একটা আউটপুট ফাইল তৈরি হতো। কথা বুঝছো? আর এখানে ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে কম্পাইলিং জাভার মানে সোর্স কোড, এই কথাগুলো এখানে ব্যাখ্যা করছে আর কি, যে কম্পাইলিং জাভা সোর্স কোড, যেখানে জেভিএম এখানে জাভা ভার্চুয়াল মেশিনের সফটওয়্যার যার ইন্টারপ্রেট জাভা বাইট কোড। আর এখন এই প্রোগ্রামটা যদি আমরা একটু ট্রেস করি,
দেখো যে যে এখানে এভরি জাভা প্রোগ্রাম মাস্ট, তোমরা সি তে পড়ছিলা এভরি সি প্রোগ্রাম মাস্ট স্টার্ট উইথ এ মেইন প্রোগ্রাম, এরকম একটা স্টেটমেন্ট পড়ছিল না? বা মাস্ট হ্যাভ এ মেইন ফাংশন, এরকম একটা পড়ার কথা আর কি। একটা মেইন ফাংশন তো থাকে। হ্যাঁ জি স্যার। তোমরা যে জি সি স্যার, প্রোগ্রাম করছো একটাই থাকে। হ্যাঁ একটাই থাকে। তো এইখানে দেখো যে ইন্টার মেইন মেথড, এখান থেকে প্রোগ্রামটা মূলত এক্সিকিউট হওয়া শুরু হয়, মানে এখান থেকে প্রোগ্রামটা স্টার্ট হয় আর কি, ইন্টার মেইন মেথড। এবং এটা হচ্ছে এক্সিকিউট স্টেটমেন্ট, পরের স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট স্টেটমেন্ট। আর এইটাই হচ্ছে আমরা আউটকামটা দেখতে পাই আর কি, প্রিন্ট মেসেজ টু দ্য কনসোল, যেটা আমরা যদি আমি যেটাকে দেখালাম যে কনসোল বা ওখানে দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট যদি একটু ব্যাখ্যা করি, আচ্ছা সেটা পরে আছে। আর এটা জেডিকে যেটা দিয়ে আছে এটা দরকার নাই, এগুলো জাস্ট রান করার জন্য, মানে নোটপ্যাডে কিভাবে রান করবে এটা দেখাইছে। এখন আসে অ্যানাটমি অফ এ জাভা প্রোগ্রাম। একটা জাভা প্রোগ্রামে কি কি থাকে? একটা ক্লাস নেম থাকে, একটা মেইন মেথড থাকে, একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট দা টার্মিনেট স্টেটমেন্টস থাকে, স্টেটমেন্ট টার্মিনেটর থাকে, রিজার্ভ ওয়ার্ড থাকে যেটাকে আমরা কিওয়ার্ড বলি, কমেন্টস থাকে, ব্লক থাকে। তো আমরা আগের প্রোগ্রামটাকে যদি একটু অ্যানাটমি এটা দেখি, যে এভরি জাভা প্রোগ্রাম মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ক্লাস, প্রত্যেকটা জাভা প্রোগ্রামের একটা অন্তত একটা ক্লাস থাকতে হবে, বেশি মাল্টিপল থাকতে পারে, বাট মাস্ট হবে একটা একটা ক্লাস থাকতে হবে। এবং এস ক্লাস হ্যাজ এ নেম, বাই কনভেনশন ক্লাস নেম স্টার্ট উইথ আপার কেস লেটার। দেখো এখানে ওয়েলকাম যে ক্লাসটা এটা তোমার আপার কেস লেটার দিয়ে শুরু, ঠিক আছে? ওয়েলকাম যে ক্লাসটা এটা আপার কেস দিয়ে শুরু। ইন দিস এক্সাম্পল the class name is welcome। আচ্ছা এরপরে কি বললো? তাহলে প্রথম যে মানে অ্যানাটমিতে প্রথম যেটা দেখলাম যে জাভায় অবশ্যই অ্যাট লিস্ট ওয়ান ক্লাস থাকবে, যে ক্লাসের একটা নাম থাকবে এবং কনভেনশন অনুযায়ী ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। দেন কি থাকবে? লাইন টু ডিফাইন দ্য মেইন মেথড, এটাকে মেইন মেথড বলে। ইন অর্ডার টু রান এ ক্লাস দি ক্লাস মাস্ট কন্টেন এ মেথড নেমড মেইন, মেইন নামে থাকতে হবে, অন্য কোনো নামে, তোমার নামে দিলে হবে না এখানে। পরে যখন ক্লাস ক্রিয়েট করবা তখন সেটা ঠিক আছে, অন্য ক্লাসগুলো তুমি অন্য নামে ক্রিয়েট করতে পারো, বাট প্রথম ক্লাসটা অবশ্যই একটা ক্লাস মেইন নামে থাকতে হবে। এবং দি প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড ফ্রম দ্য মেইন মেথড, এবং প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া শুরু করে মেইন মেথড থেকে। তারপরে স্টেটমেন্ট, স্টেটমেন্ট রিপ্রেজেন্টস অ্যান অ্যাকশন, যে মানে আসলে এই প্রোগ্রামটা কি করবে সেগুলোকে বলা হচ্ছে স্টেটমেন্ট। এবং এখানে স্টেটমেন্ট হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা যদি তুমি তোমরা সি তে করছিলা প্রিন্ট অফ, সেই কাজটা এখানে করতেছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন মানে হচ্ছে নিউ লাইন দিয়ে শুরু হবে। আর তোমরা প্রিন্ট অফ দিয়ে করছিলা, যদি নতুন লাইন শুরু করতে হয় তাহলে স্ল্যাশ এম দিতে হতো তোমাদের সি তে, ঠিক আছে? এবং ইন দা প্রোগ্রামিং লিস্টিং আতো ইন স্টেম টু ডিসপ্লে দা গ্রিটিংস ওয়েলকাম টু জাভা, এটা দেখাবে আর কি। দেন স্টেটমেন্ট টার্মিনেটর, এবং যে স্টেটমেন্ট তুমি ব্যবহার করবা মাস্ট এন্ড উইথ এ সেমিকোলন। এবং কিছু রিজার্ভ কিওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড বলে তাদেরকে কিওয়ার্ড হিসেবে নাম করা হয়, যেমন এখানে তোমার পাবলিক ক্লাস, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, এই নামেই এভাবেই লিখতে হবে। পাবলিক এবং ক্লাস, পাবলিক ক্লাসের পাবলিকের বৈশিষ্ট্য পরে আমরা দেখব, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো বিভিন্ন মোড আছে, মানে ক্লাস কি রকম হবে, পাবলিক হবে না প্রাইভেট হবে না প্রোটেক্টেড মোড হবে। এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটাও ফিক্সড, এগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক মানে কিওয়ার্ড আর কি, ঠিক আছে? ভয়েড মানে এই ক্লাসটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না। পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে হচ্ছে কোনো কিছু, ভয়েড মানে নাল, কোনো কিছু রিটার্ন করবে না। ফর এক্সাম্পল, when the compiler sees the word class it's understand that the word after class is the name for the class, মানে যখনই ক্লাস ওয়ার্ডটা পাবে তখনই বুঝবে যে কম্পাইলার এরপরে যে ওয়ার্ডটা আছে সেটাই হচ্ছে এই প্রোগ্রামের জন্য ক্লাস। আর ব্লক হচ্ছে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামের মানে প্রোগ্রামের হচ্ছে রেঞ্জ কতটুকু, যেমন পাবলিক ক্লাস টেস্ট, এটা রেঞ্জ হচ্ছে এই সেমিকোলন থেকে এই সেমিকোলন, এটা তার ব্লক। আবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটার ব্লক কোথা থেকে, এখান থেকে শুরু হয়েছে এবং এখানে যে শেষ হয়েছে। তার মানে কি, তোমার লুপিং যদি শুরু করো, ফর স্টেটমেন্ট যদি শুরু করো, কোথা থেকে কোথায় যায় শেষ হবে, এগুলোকে বলে হচ্ছে ব্লক। যেমন এ পেয়ার অফ ব্র্যাকেটস ইন এ প্রোগ্রাম ফর্মস এ ব্লক দ্যাট গ্রুপস কম্পোনেন্টস অফ এ প্রোগ্রাম। এগুলো হচ্ছে স্পেশাল সিম্বল, এগুলো তোমরা নিজেরা দেখে নিলে পারবে। যেমন এটা ব্যবহার করছে, সরি এটা ব্যবহার করতে, দিস প্রোগ্রাম পয়েন্টস ওয়েলকাম টু জাভা পাবলিক ক্লাস এত
এগুলো তুমি ভিন্ন যেমন প্যারেনথেসিস ব্যবহার করছে, সেমিকোলন ব্যবহার করছে, এগুলো স্পেশাল সিম্বল। আর এটা হচ্ছে তোমার কমা মানে সরি কমেন্টস এর জন্য ডবল স্ল্যাশ লেখা হয়, যদি মাল্টিপল লাইন হয় তাহলে লেখা হয় হচ্ছে আরেকটু অন্যভাবে, যেটা তোমরা সি তে যেভাবে লিখছো এই একই স্টাইলে লেখা হয়। কই গেল অ্যানাটমি? এই যে এই স্টার সরি স্ল্যাশ স্টার দিয়ে তারপরে তোমার হচ্ছে স্টার স্ল্যাশ দিয়ে লিখলে মাল্টিপল লাইন হচ্ছে কমেন্টস হবে। কমেন্টস এর কাজটা কি? কমেন্টস হচ্ছে কম্পাইলার যখন প্রোগ্রাম রান করে তখন কমেন্টস কে ইগনোর করে, সে বুঝেই না যে এখানে কি আছে। এবং কমেন্টস লেখা হয় সাধারণত স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং এর জন্য। দ্যাট মিন্স তুমি যদি একজন প্রোগ্রাম করে গেল আর একজন যদি সেই প্রোগ্রাম বুঝতে চায় তাহলে কমেন্টস লিখতে হয় আর কি। যখন সফটওয়্যার ফার্মে জব করবা তখন এগুলো মানে বেশি কাজে লাগবে আর কি, কমেন্টস লেখা। আর প্রোগ্রামিং স্টাইল ডকুমেন্টেশন, অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, নেমিং কনভেনশন, প্রপার ইন্ডেন্টেশন, স্পেসিং লাইনস, ব্লক স্টাইল আছে। এগুলো কমেন্টগুলো যেভাবে দরকার সেভাবে লিখবা। নেমিং কনভেনশন আছে যেমন হচ্ছে কম্পিউট এক্সপ্রেশন, চুজ মিনিংফুল ডেসক্রিপটিভ নেমস। ক্লাস নেম দিবা হচ্ছে তোমার কাজের উপর ভিত্তি করে, যেমন কম্পিউট এক্সপ্রেশন মানে এখানে দেখবা যে সি বড় হাতের আবার পরবর্তী ওয়ার্ডটাও বড় হাতের, এগুলো হচ্ছে নেমিং কনভেনশন আর কি। ইন্ডেন্ট টু স্পেস, তারপরে ব্ল্যাঙ্ক লাইন টু সেপারেট সেগমেন্টস অফ দ্য কোড, এগুলো হচ্ছে তোমাদের মানে প্রোগ্রামিংটাকে দেখার জন্য আর কি। টেক্সট যখন টাইপ করবা তখন এগুলো কিছু কারেকশন এগুলো নিজেরা পড়ে নিবা আর কি। এন্ড অফ লাইন বা এগুলো কিভাবে করবে এগুলো পড়ে নিবা আর কি। এখন প্রোগ্রামিং করতে গেলে কয়েক ধরনের এরর আসতে পারে, তার ভিতরে একটা হচ্ছে সিনট্যাক্স এরর যেটা কম্পাইলার ডিটেক্ট করে, রান টাইম এরর অনেক সময় প্রোগ্রাম কজ দা প্রোগ্রামটা অ্যাবর্ট করতে পারে, আর একটা লজিক্যাল এরর যেখানে তোমার ইনকারেক্ট রেজাল্ট দেখাবে আর কি। এই তিন ধরনের প্রোগ্রামিং এরর আছে। এগুলোই মূলত হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে যা আছে সেগুলোর কথাবার্তা, মানে দ্যাট মিন্স একটা যা মানে প্রোগ্রাম কিভাবে রান করবা এবং প্রোগ্রামিং এর কি মানে কি কি ইস্যু আসতে পারে সিম্পল একটা জাভা প্রোগ্রামে, সেগুলো হচ্ছে আমি কিছুটা এক্সপ্লেন করলাম। দেখো তোমাদের কোনো কিছু কনফিউশন আছে কিনা। এবং এখানে জাভা নেটবিন এবং হচ্ছে তোমার ইক্লিপসে কিভাবে প্রোগ্রাম রান করবা এখানে গ্রাফিক্যাল চিত্র দেওয়া আছে, ঠিক আছে। এখানে চ্যাপ্টার সামারি একটু পড়বা, মানে মূলত এই চ্যাপ্টারে কি কি পড়ছে এরকম 20টা মানে 34টা কমেন্ট আছে। আর নেক্সট উইকে আমি একটা কুইজ পরীক্ষা নিব আর কি এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে। কুইক তোমার হচ্ছে সেটা নিব হচ্ছে তোমার গুগল ফর্মে আর কি, ঠিক আছে। আর ভিতরে যে প্রবলেম গুলো আছে এগুলো সবই হচ্ছে নিজেরা কম্পোজ করবা, কম্পোজ করে দেখবা যে কোন যেমন লজিক এরর, এই লজিক্যাল এরর এই প্রোগ্রামটা রান করবা, রান করার পর দেখবা যে কিছু একটা এরর দেখাচ্ছে বা সামথিং, তাহলে লজিক্যাল এররটা কোথায় এটা খুঁজে বের করবা, কারণ তোমরা তো অলরেডি প্রোগ্রামিং এ কিছুটা অভ্যস্ত হয়ে গেছো। আর পরবর্তী অ্যাসাইনমেন্ট যেমন আগের অ্যাসাইনমেন্টটা ছিল হচ্ছে টেক্সট থিওরির জন্য, না কোন পর্যন্ত ছিল জানো স্যার 1 থেকে 1 20। থেকে 20, পরবর্তী 20টা হচ্ছে আবার হচ্ছে থিওরির জন্য থাকবে আর কি। এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট। আর ল্যাবের জন্য হচ্ছে ভিতরের সবগুলো প্রোগ্রাম করবা, নিজেরা দেখে দেখে টাইপ করে করবা বা কপি করেও করতে পারো, কিন্তু দেখে দেখে টাইপ করা বেটার আর কি। যেমন এখানে একটা প্রোগ্রাম করছে বাট কিছু একটা এরর দেখাইছে, এগুলো একটু পড়ার সাথে সাথে যদি করে যাও তাহলে এগুলো তোমাদের জন্য সব বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর নেক্সট উইকে হচ্ছে আমি এখান থেকে যে এক্সারসাইজ সলভ করতে হবে, প্রোগ্রামিং এক্সারসাইজ সলভ করতে হবে যেখান থেকে সলভ করে ওই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ বলো। স্যার ল্যাবের যে অ্যাসাইনমেন্টটা দিলেন ওটাও কি 16 তারিখের মধ্যে? না ল্যাবের তো এখনো দিইনি তো। ও আচ্ছা। ল্যাবের কি এখনো দিছি নাকি? ল্যাবের মেল পাবা সব, ল্যাব ক্লাসের অনুযায়ী পাবা। এই যে এখানকার যে চ্যাপ্টার এক্সারসাইজ এগুলো সব সলভ করতে হবে। এখন পর্যন্ত মনে করো যে প্রোগ্রামিং বুঝোই না। 20 পর্যন্ত, পরেরটা কত পর্যন্ত? 20 থেকে 40 থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট আর কি। এই যে এখানে দেখবা বইটা তো দিয়ে দিব, রাতে আমি আপলোড করে দিব। এই যে 40 পর্যন্ত, ঠিক আছে। বাস এক কথায় অ্যান্সার আর কি এগুলো। এখান থেকে উত্তর মানে কোশ্চেনটা কপি করবা মানে থেকে, আর হচ্ছে ওয়ার্ডে ওই ভিতর থেকে পড়ে ওখান থেকে কপি করেও লিখতে পারো, সেটা সমস্যা নাই, কিন্তু একটু পড়ে লিখবা আর কি, কথা বুঝছো। আর অ্যাসাইনমেন্ট এখান থেকে ল্যাবের অ্যাসাইনমেন্ট শুরু হবে এই যে চ্যাপ্টার থেকে আর কি, এখান থেকে শুরু হবে আর কি। এখানে একসাথে মানে ফাইল করে করে
আর প্রত্যেকটা ওই তোমার আইডিতে যে ইটা আসবে, উইন্ডো আসবে, এখানে তোমার ল্যাবগুলো থাকবে, এখানে মূলত হচ্ছে ল্যাব মেটেরিয়াল, আর তোমার অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, আর প্রত্যেকের আইডিতে ঢুকে তুমি হচ্ছে আপলোড করবে আর কি অ্যাসাইনমেন্টে। এবং এখানে তো অনেক ছোট ছোট প্রোগ্রাম, তো একটা জিপ ফাইল করে আপলোড করবে আর কি, ঠিক আছে? সেটা আমি দিয়ে দিব আর কি। এখানে তোমার 1.1 থেকে শুরু হয়েছে এবং হচ্ছে 1.13। এখন পর্যন্ত তোমাদের প্রোগ্রামিং বুঝোই না এমন কেউ আছো? মানে একেবারে কিছুই বুঝোনি? এগুলো কিন্তু একেবারে সিম্পল জিনিস, ঠিক আছে? চ্যাপ্টার পড়বা আর এখান থেকে এই প্রবলেম গুলো সলভ করতে হবে আর কি। এটা জাভার ভাষায়, তোমরা সি তে করছো হয়তো, কিন্তু এখন জাভা প্রোগ্রামিং এ করতে হবে। এখানে কোনো লুপ লাগবে না, কিছু লাগবে না, জাস্ট সিম্পল এক্সপ্রেশন দিয়ে করতে হবে। স্যার, হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, আমি তো আর কি গত ক্লাসটা করতে পারিনি, এক আত্মীয় মারা গেছিলেন স্যার। হ্যাঁ। তাই মানে আমরা যে এই কোডটা করব না জাভার, হ্যাঁ। কোডটা কোড ব্লকস দিয়ে করা যাবে না? কোড ব্লকস দিয়ে জাভা কম্পাইলার কি ওখানে আছে, কেউ জানো? দেখছিলাম মনে পড়ে স্যার, কিন্তু আচ্ছা আমি একটু দেখতে হবে, আমি ব্যবহার করিনি তো। কোড ব্লকস আছে সম্ভবত, কোড ব্লকস করা গেলেও করা যাবে। আচ্ছা দেখে নিই। নো, এটা তো নো বলছে। কোড ব্লকসের ভিতরে আছে স্যার, কিন্তু এখানে তো এটা তো 2008 এর, নতুন করে আস করছে কিনা। আচ্ছা সি প্লাস প্লাস এখানে কেউ কিছু বলছে কিনা। সি প্লাস প্লাস করা যাবে, কিন্তু ইউ ক্যান নট রান এ জাভা প্রোগ্রাম ইউজিং কোড ব্লকস। কথা বুঝছো? কিন্তু তোমার কি সমস্যা, মানে আইডি করতে, মানে ইক্লিপস ডাউনলোড করতে সমস্যা কি? হ্যাঁ না স্যার, ওটা করি নেই, মানে সেই জন্য বলতেছি। নেক্সট ক্লাসে করো, সমস্যা নাই তো, এখনো তো আমি প্রবলেম দেইনি। আর আমি তো এখানে ভিডিও আপলোড করে দিছি, এই যে এখানে তো এই ভিডিওটা দেখলেই তো তুমি বুঝতে পারবা। এই যে এখানে তো ভিডিও, ইউটিউবে একটা লিংক আছে যে হাউ টু ইনস্টল ইক্লিপস এন্ড রানিং এ প্রোগ্রাম। জি স্যার, এমনিতে স্যার আর কি প্রশ্ন করে দেখলাম যে করা যায় কিনা। কিন্তু এরা তো, আমি তো করিনি, কিন্তু দেখলাম যে ওখানে বলছে যে করা যায় না আর কি। এখন আমি জানি না এক্স্যাক্টলি, মানে তোমাকে দিতে পারবো না। ইউ ক্যান, বাট এরা বলছে যেটা তো 2 ইয়ার্স আগে, কোড ব্লকসে তো এখনো বলেনি। সি করা যায়, সি সি প্লাস প্লাস বা ওগুলো তো তোমরা করোই, কিন্তু জাভা করা যায় কিনা এরা কেউ কিছু বলেনি, মানে বলছে 2 ইয়ার্স আগে না। তার আমি একটু দেখে নিব নাকি, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে? দেখো, মানে আমি মূলত তোমাদেরকে ফ্যামিলিয়ার করলাম জাভার সাথে আর কি, মানে ইনিশিয়াল কিছু ফ্যামিলিয়ার। এখানে দেখো যে এক একটা প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো তোমরা অলরেডি সি তে সলভ করছো, এই প্রবলেমগুলো অলরেডি সি তে সলভ করছো, বাট এটা এখন জাভা ল্যাঙ্গুয়েজে সলভ করতে হবে। যদি তোমাদের মানে কনসেপ্ট থাকে তাহলে ইজিলি সলভ করতে পারবা। জাস্ট আমি কিছু সিনট্যাক্স দেখাইলাম, আর সিনট্যাক্সের ভিতরে একটু দেখাই দিই, যদি এগুলো বেশি দেখাইনি। যেমন যদি তোমার এই যে একটা কম্পিটিশন আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ না, যেমন কম্পিউট এক্সপ্রেশন, যেমন এইটা যে ইউ ক্যান পারফর্ম এ ম্যাথমেটিক্যাল কম্পিটিশন এন্ড ডিসপ্লে দ্য রেজাল্ট ইন কনসোল। যেমন এটা একটা ইভালুয়েটিং, এইটা যদি করতে চাই তাহলে সেখানে কিছু ব্র্যাকেট, প্যারেনথেসিস এগুলোর তো তোমরা জানোই ব্যবহার, ঠিক আছে? যেমন 10.5 প্লাস 2 স্টার 3 স্টার মানে হচ্ছে স্টার সিম্বল আর কি, স্ল্যাশ স্ল্যাশ মানে ডিভিশন, আর হচ্ছে 45 মাইনাস 3.5, বাট ব্র্যাকেট দিয়ে ঢেকে দিতে হবে এবং এটার একটা ই দিতে হবে, তাহলে তোমার রেজাল্ট আসবে এরকম। জাস্ট সিম্পলি প্রিন্ট লাইনের ভিতরে ব্র্যাকেট দিয়ে তুমি লিখে দিতে পারো, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারো। যদিও আমি এখনো ভেরিয়েবল ডিক্লেয়ার কিছু দেখাইনি, সো তোমাদের ওইরকম ভেরিয়েবল টেবল এখনো কিছু লাগবে না আর কি, ঠিক আছে? এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে জাস্ট নরমালি সলভ করলেই হবে, মানে প্রিন্ট এলএন এর ভিতরেই তুমি হচ্ছে সব সলভ করে দিতে পারো। এখানে যেমন গুড স্টাইল, ব্যাড স্টাইল বলছে, স্পেস দিলে ভালো আর কি। এখানে যে ফারেনহাইট টু তোমার সেলসিয়াস টু ফারেনহাইট ডিগ্রিতে কনভার্ট করছে, এখানে কিন্তু জাস্ট
একটা লাইনে এটা দেখাইছে, পরের লাইনে হচ্ছে দেখাচ্ছে যে 9/5 স্টার 35 প্লাস 32। যদি তোমার মানে এক্সপ্রেশনটা জানা থাকে, নর্মাল এক্সপ্রেশনটাকেই কোডিং এ কনভার্ট করলেই হলো। সি স্টাইলে করলে, এখানে কিন্তু সি স্টাইলে, এই কোডটুকু কিন্তু সি স্টাইলের। ঠিক আছে, কারো কোনো ইস্যু আছে? স্যার দেখো, আমাদের প্যাকেজ নেমটা এটা কি সব সময় ডেমোই থাকবে, এটা কি ফিক্স? না না না, তুমি তোমার নামেও প্যাকেজ ক্রিয়েট করতে পারো। আমি তো তোমাকে দেখাইলাম এটা। তুমি যে কোনো নামে এখানে ফাইলে যে জাভা প্রজেক্ট, তোমার প্রজেক্টের নাম কি দিবা তুমি, সেটা যে কোনো কিছু দিতে পারো। ওটা প্যাকেজ নেমটা, হ্যাঁ, প্যাকেজ নেমটাই ওটা আসবে, যে কোনো নেম দিতে পারো। কিন্তু যদি তোমার স্পেসিফিক মানে ফাংশনের দরকার হয়, তখন ওই প্যাকেজটা তোমাকে ইনক্লুড করতে হবে। যেভাবে তোমরা ইনক্লুড studio.s করছো না, মনে আছে? studio.s, conio.s বা এগুলো ব্যবহার করছো না? সিমিলারলি যদি ম্যাথ টাইপের কোনো কিছু করো, তখন তোমাকে ওই ধরনের লাইব্রেরি ফাইলগুলো ইনক্লুড প্যাকেজগুলো নিতে হবে আর কি। সেটা পরে দেখাবো, বাট এখন জাস্ট সিম্পল একটা প্যাকেজ নেম দিলে হবে। জাস্ট এখানে মাল্টিপল প্যাকেজ তৈরি হচ্ছে, এর ভিতরে যে তুমি কাজ করতে পারো। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে আপনার জিমেইলটা অ্যাড্রেসটা আমাকে দিবেন স্যার, নাহলে আমি আপনাকে পাঠাবো। তোমার সিআরদের কাছে জিজ্ঞেস করো আমার কোন ইমেলে ব্যবহার করি। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে? দেখো স্যার বইয়ের সফট কপি কি আপনি দিয়ে দেবেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি যে তোমাদের যে চ্যাপ্টার 1 এরটা একটু দিছি, আজকে তো বাকি অংশটুকু দিয়ে দিব। আচ্ছা এই যে আচ্ছা মানে সিসি তোমার এই কোর্সের ভিতরে 121 এর ভিতরে দেখো ক্লাস ওয়ার্কের এখানে তোমার হচ্ছে লেকচারের ভিতরে এই যে এটা পিডিএফ, এটাই লেকচার। আর আমি এখানে একটা বুকস নামে একটা মানে এটা তো একটু বড় মানে বড় বই, যার কারণে আমি পেজ বেস ভাগ করে দিচ্ছি আর কি। আচ্ছা মানে আপলোড করে দিলে তোমরা ডাউনলোড করতে পারলে তো সমস্যা নাই, কিন্তু অনেকেরই তো মোবাইল ডাটা ব্যবহার করতে চায়, সেই কারণে সব ছোট বই হলে ডাউনলোড করতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার নেক্সট উইকে নিব ক্লাস, বলে দিব আর কি, সিআরদেরকে জানাই দিব আর কি। ঠিক আছে স্যার, বইটার পুরো পিডিএফটা একটা যদি একটু আপলোড দিয়ে দিতেন একসাথে স্যার, এটা একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড দিয়ে রাখবো, সেটা সমস্যা নাই। মানে যে অনেকের আবার মোবাইল ডাটা ব্যবহার করে, তো যার কারণে তো ওই বইটা একটু বড় আর কি, 7 মেগা যেন, সরি 14 মেগা, বেশি বড় না। তো পুরো বইটাই আমি দিয়ে রাখবো না আর কি। ঠিক আছে জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার গত ক্লাসের ভিডিওটাও স্যার দিয়ে দিন। ও আচ্ছা, ভিডিওটা দিব না, ভিডিওটা ওই ক্লাসের প্রথম ক্লাসের ভিতরে পাবা ভিডিওটা, এখনো দিইনি, দিব না আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে সিআরদের কাছ থেকে মেইল অ্যাড্রেসটা নিয়ে কি স্যার আমি সরাসরি মেইল করব হ্যাঁ আপনাকে? হ্যাঁ, সরাসরি মেইল করো। জি স্যার। আচ্ছা।